আজকের ভিডিওতে আমরা একজন আইরিশ রাইটার জেমস জয়েসের একটা শর্ট স্টোরি ডিসকাস করব, যেটার নাম হচ্ছে আরেবি। এই শর্ট স্টোরিটাকে জেমস জয়েস 1904 থেকে 1906 এর মাঝে লিখেছিলেন আর পাবলিশ করা হয়েছিল 1914-এ। এই শর্ট স্টোরিটার পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পারসন, আর এই ওয়ার্কটাকে ক্রিটিকরা জেমস জয়েসের সেমি অটোবায়োগ্রাফিক্যাল লেখা বলে স্বীকৃতি দিয়েছেন। এটা একটা শর্ট ফিকশন, আর এই টাইপের লেখা সেই সব বাচ্চাদের পড়া উচিত যারা টিনেজার রয়েছে, সবার পড়া উচিত, বিশেষ করে ছেলেদের। তো যখন আমরা স্টোরিটা পড়বো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। এই স্টোরিটার কাহিনী শুরু হয় লেট 19th এবং আর্লি 20th সেঞ্চুরির মাঝামাঝি। আয়ারল্যান্ডের রিচমন্ড স্ট্রিট একটা এমন গলি, সেখানে একটা ক্যাথলিক স্কুল ছিল, ছেলেদের স্কুল। এই গলিটা একদম শান্ত যতক্ষণ পর্যন্ত স্কুল শেষ না হয়। স্কুল ছুটি হওয়ার পরে এখানকার ছেলেমেয়েরা এমনভাবে খেলা শুরু করে বা দৌড়াতে থাকে বা ওখানে খেলা শুরু করতে থাকে যেন তারা জীবনে কখনো খেলেই নাই, আর এই খেলাগুলো শেষ হতে থাকে ডিনারের টাইমে। এই গলিটার থেকে একটু দূরে একটা বাসা রয়েছে, সবার থেকে একটু দূরে একটা স্কোয়ার প্লট অফ ল্যান্ডে। এই বাসাটা আমাদের ন্যারেটরের, অর্থাৎ আমাদের ন্যারেটর এখানে থাকেন। এই ন্যারেটর হচ্ছে একজন ছেলে। এও এই বাচ্চাদের মধ্যে একজন যারা স্কুলে পড়ে এবং গলিতে খেলাধুলো করে। এদের বাসায় এর আগে একজন প্রিস্ট ভাড়া থাকতেন। তার মৃত্যু হয়ে যায় পেছনের ড্রয়িং রুমে, আর যার কারণে সে তার অনেক জিনিসপত্র সেখানেই থেকে যায় আর কি, সে বাড়িটাতেই, সেই রুমটাতেই। তো আমাদের সেই টিনেজার ছেলে ন্যারেটর সেখানে প্রায়শই যাওয়া আসা করে এবং তার জিনিসপত্রগুলো দেখতে থাকে। তো আমাদের ন্যারেটরের মনে হয় যে এই প্রিস্ট কোনো চ্যারিটি করতেন, কারণ তিনি তার কোনো স্পেশাল কিছু সে বাসায় রেখে যান নাই, বরং যে যাওয়ার আগে সে তার বাসার ফার্নিচারগুলো তার বোনকে দিয়ে গিয়েছিলেন। তো আমাদের এই ন্যারেটরও সেই গলিতে খেলাধুলো করতো এবং যখন সন্ধ্যা রাত হতো বা তার আঙ্কেল বাসায় ফেরার সময় হতো, সে সেখানে ছায়াতে লুকিয়ে পড়তো। তার অনেক ফ্রেন্ডস ছিল, সেই ফ্রেন্ডদের মধ্যে একটা ছেলে ছিল, নাম ছিল ম্যাঙ্গান। তো এই ম্যাঙ্গানের বোন তার ভাইকে ডাকতে আসতো। তো আমাদের যে ন্যারেটর আছেন উনি সেই মেয়েটার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সকে নোটিস করতো। সে যে ধরনের জামা পরতো বা তার হেয়ার স্টাইল, এইসব সে নোটিস করতো। আর কোনো একটা ছিদ্র বা ফাঁকা যায় কোনো কিছু দিয়ে সে সেই ম্যাঙ্গানদের বাসা দেখতো, ঠিক আছে, অর্থাৎ সে ম্যাঙ্গান সিস্টারকে দেখতো। ন্যারেটর ওয়েট করতো যে কখন সেই মেয়েটা বাসা থেকে বের হবে স্কুলে যাওয়ার জন্য, এবং সেই মেয়েটা যখনই বের হয় আমাদের ন্যারেটর তার পিছনে, অর্থাৎ পিছনে পেছনে বের হয়ে আসে। আর এটা ছিল আমাদের ন্যারেটরের প্রত্যেক দিনের রুটিন। আর যখন তাদের রাস্তা আলাদা হয়ে যেত, অর্থাৎ দুজন দুই রাস্তায় চলে যেত, তার আগে আমাদের ন্যারেটর পেছন থেকে খুব জোরে হেঁটে আমাদের ম্যাঙ্গান সিস্টারের সামনে দিয়ে যেত এবং সেও ভাবতো যে সেও আমায় দেখুক, অর্থাৎ অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতো। আমরা সোজাভাবে বলতেই পারি যে ওই মেয়েটা আমাদের ন্যারেটরের ক্রাশ ছিল। আসলে আমাদের এই ন্যারেটরটার বয়স খুব একটা বেশি ছিল না, সে একটা টিনেজার ছেলে যার নতুন নতুন হরমোন ডেভেলপড হওয়া স্টার্ট করেছে, অর্থাৎ মেয়েদের প্রতি আকর্ষণ শুরুর দিকের অবস্থানে রয়েছে। তো সেই মেয়েটার সাথে কথা বলার তার সাহস ছিল না, বরং শুধু ফলো করে যেত। সে সেই মেয়েটার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতো। অলমোস্ট প্রত্যেকটা ছেলের জীবনে এরকম না এরকম একটা মোমেন্ট অবশ্যই আসে। ছেলেরা যারা ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাও তো আমি রাইট কিনা। তো এই ছেলেটা তার ফ্যান্টাসিতে বাঁচতে শুরু করে, স্বপ্ন দেখতে শুরু করে। তো সে সবসময় সেই মেয়েটার কথাই ভাবতো, ম্যাঙ্গান সিস্টার। কিন্তু
তার এত কিছুর পরও কখনো এই সাহসটা হয় নাই যে সে গিয়ে কথা বলে। তো এই মেয়েটাকে নিয়ে তার ইমোশন স্ট্রং হয়ে মানে হতে শুরু করলো। একদিন রাতের সময় বেশ বৃষ্টি পড়ছিল, সে পিছের ড্রয়িং রুমে গেল। এটা সেই ড্রয়িং রুম ছিল যেখানে সে প্রিস্টের ডেথ হয়ে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পরে তার ইমোশন অনেক স্ট্রং হয়ে যায়। সে নিজের হাত দুই হাতে চেপে ধরে এবং সেখানে প্রেস করতে থাকে এবং প্রে করে, ঠিক আছে, যে ও লাভ, ও লাভ বলে সে প্রে করতে শুরু করে। তারপরে একদিন ম্যাঙ্গানসের যে সিস্টার রয়েছে, ম্যাঙ্গানের বোন, তার সাথে কথোপকথন হয়, কনভারসেশন। তো এই ম্যাঙ্গানের বোন তার সাথে কথা বলে একটা স্পেসিফিক রিজন, সরি, কথা বলে একটা স্পেসিফিক রিজনে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আহ, আরবির বাজারে যাবে? তারপরে হচ্ছে এই রাইটার, মানে সরি আমাদের ন্যারেটর, সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি যাচ্ছ কিনা, বা তার মাঝখানে অনেক ইমোশনাল জিনিস থাকে, অর্থাৎ সে না বলবে না হ্যাঁ বলবে, সে বুঝে উঠতে পারে না, অ্যাজ লাইক টিনেজার এইজে যা হয়। তো সে তাকে আহ, বলে যে আমি যেতে পারবো না, তুমি যাবে কিনা। তখন মেয়েটা বলে যে আমিও যেতে পারবো না কোন একটা কারণে। দেন সে ভাবে, আমাদের ন্যারেটর ভাবে যে সে মেয়েটাকে ইমপ্রেস করার একটা সুযোগ হারিয়ে ফেলেছে। তারপর আমাদের ন্যারেটর সে মেয়েটাকে বলে যে হ্যাঁ আমি বাজারে যাব অ্যারাবিয়ার, এবং আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো। তো সেখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমাদের ন্যারেটরের, কিন্তু সে হঠাৎ করেই বলে ফেলে যে আমি সেখান থেকে তোমার জন্য গিফট নিয়ে আসবো। তারা যখন কথা বলছিল তখন পেছনে কয়েকটা ছেলে টুপি নিয়ে লড়াই করছিল, যার ফলে লাইটের কিছু কিছু রিফ্লেক্ট পড়ছিল তার চুলে, এবং তার সব ছোট ছোট বিষয়গুলো আমাদের ন্যারেটর কিন্তু নোটিস করছিল। এরপর এতক্ষণ পর্যন্ত তো সে তার ম্যাঙ্গান সিস্টারের বিষয়েই ভাবতে থাকে, কিন্তু এখন সে সেই অ্যারাবিয়ার বাজারের বিষয়ে ভাবতে শুরু করেছে। তো সে তার আন্টিকে জিজ্ঞাসা করে যে আমি অ্যারাবিয়ার বাজারে যেতে চাই। তারপরে সানডে সকালে সে তার আঙ্কেলকে বলে যে আমি অ্যারাবিয়ার বাজারে যেতে চাই। তো তারপরে সে সেখান থেকে খারাপ মুড নিয়ে স্কুলে চলে আসে এবং এটা ভাবতে থাকে যে হয়তো সে সেখানে যেতে পারবে না। তো ডিনারের টাইমে যখন সে বাসায় ফিরে আসে ততক্ষণ তার আঙ্কেল কিন্তু তখনও বাসায় ফেরেনি। তারপরে সে ওপরে গিয়ে ম্যাঙ্গানদের বাসার দিকে নজর রাখে, কিছু বাচ্চারা সেখানে খেলছিল। তারপরে সে ওয়েট করতে থাকে তার আঙ্কেল আসার জন্য, কখন তার আঙ্কেল আসবে। তো তার আঙ্কেল বাসায় আসে, দেন তারপরে সে বলে যে তার বাইরে যাওয়ার ছিল, তখন তার আঙ্কেল বলে যে আমি ভুলে গেছিলাম, এই টাইপের কিছু। তারপরে তার আঙ্কেল বলে যে অনেক রাত হয়েছে, যাওয়ার দরকার নেই, এরকম কিছু। দেন তার আন্টি তাকে কনভিন্স করেই ফেলে যে যেতে চেয়েছে, তার যাওয়া উচিত, এই টাইপের কিছু। তারপরে আঙ্কেলের থেকে কিছু টাকা নেয় এবং আঙ্কেল মেনে নেয় যে সে যাক। তারপরে সে ট্রেনে চড়ে যাওয়ার জন্য 10টা বাজার 10 মিনিট পূর্বে সে সেই মার্কেটে পৌঁছে যায়। মার্কেট অলমোস্ট বন্ধ হচ্ছিল এবং তার কাছে টাকাও অনেক কম ছিল যে কোনো কিছু কিনতে পারে সে। তারপর সে মার্কেটের ভেতরে যায়, অনেক স্টল বন্ধ হতে থাকে। মেলায় ঘুরতে ঘুরতে তার চোখ পড়ে ফিমেল শপকিপারের ওপর। তারপরে সেই শপকিপার একেও জিজ্ঞাসা করে আমাদের ন্যারেটরকে যে তোমার কি কিছু প্রয়োজন। তো আমাদের ন্যারেটরও বলে যে না, আমার কোনো কিছু প্রয়োজন নেই। তারপরে একটা আওয়াজ আসে মার্কেট বন্ধ হওয়ার, অর্থাৎ মার্কেটের সব লাইট বন্ধ হয়ে যাওয়ার, এবং তার সামনেই সমস্ত লাইট বন্ধ হয়ে যায়, বাজারটা বন্ধ হয়ে যায়। তারপরে সে সেই ডার্কনেসের মধ্যে একা দাঁড়িয়ে এটা ভাবছিল যে সে কত বড় বোকামিটাই না করেছে। তখন সে সেখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারে যে তার যে লাভ ওয়ালা ফিলিংসটা ছিল সেটা আসলে ছিল তার ডিজায়ার, এবং সে খুব বোকামি করেছে। তার এভাবে না চিন্তা করে এখানে চলে আসা ঠিক হয় না এই সময়। আর এই মার্কেটটাও কোনো স্পেশাল এক্সোটিক জায়গা ছিল না। তার বোকামিগুলো তাকে মোটিভেট করছিল এই সব বোকা বোকা কাজ করার জন্য। সে রিয়েলাইজ করে যে এতক্ষণ পর্যন্ত সে যেই বিষয়গুলো ভাবছিল সেগুলো আসলে অযথাই ভাবছিল, কোনো কারণ নেই সেসবের। দিস ইজ দ্য স্টোরি, দিস স্টোরি ইজ অল অ্যাবাউট গ্রোয়িং আপ। তো এই গল্পটার মাধ্যমে এখানে ন্যারেটর বোঝানোর চেষ্টা করেন যে এই ঘটনার ফলে সেই ছেলেটা তার জীবনের
কঠোর বাস্তবতার মুখোমুখি হয়। এই বিষয়টা বুঝতে শেখে যে পৃথিবী তার প্রত্যাশার সাথে মেলে না। মেলায় যে অর্থবহ উপহার কেনার ব্যর্থতা, এইটা তার শৈশবের যে ইনোসেন্স একটা ব্যাপার থাকে না, সেইটার সমাপ্তি ঘটায়। জীবন যে সীমাবদ্ধ, এইটা প্রথম উপলব্ধি করতে শেখে সে। ন্যারেটর আরও এখানে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে এই টাইপের ইমোশনগুলো বাস্তবতার সম্মুখীন হওয়ার সাথে সাথে ভেঙে যায়। অর্থাৎ এই টাইপের ইমোশনগুলো অনেক দুর্বল হয়। ছেলেটা এই আশা নিয়ে মেলায় গিয়েছিল যে সে সেখান থেকে খুব সুন্দর কোনো জাদুকরি জিনিস কিনে নিয়ে আসবে ম্যাঙ্গান সিস্টারের জন্য। কিন্তু মেলার ভ্রমণটা তার জন্য অনেক হতাশাজনক হয়। সে এটা উপলব্ধি করতে শেখে যে বাস্তবতা থেকে পালানো সবসময় সম্ভব না। অর্থাৎ তুমি তোমার কল্পনার দুনিয়ায় যতই বেটার জিনিস খোঁজো, জাদুকরি জিনিস খোঁজো, বাস্তবের সাথে কিন্তু তার কোনো মিল নেই। আমি প্রথমেই বলেছিলাম এখানকার ছেলেটা একটা টিনেজার ছিল। মানে সবে সবে তার হরমোন গুলো গ্রো করছে, অর্থাৎ সে সবে সবে টিনেজে পড়েছে বা তার ফিলিংস গুলো সবে সবে দেখা দিচ্ছে। এই সময় এটা খুব কমন একটা বিষয়, কিন্তু এখানে রাইটার এটা বোঝানোর চেষ্টা করেছেন যে ছেলেটার যাত্রা শুধুমাত্র একটি শারীরিক পথচলা নয়। অর্থাৎ এই অ্যারাবি ভ্রমণ কোনো শারীরিক জার্নি ছিল না, অথবা তার এই ঘটনাটা শুধুমাত্র তার হরমোনের পরিবর্তন ছিল না, বরং এটা একটা মেটাফরিক যাত্রা ছিল, যেটা সেই যুবকের সরলতা থেকে প্রাপ্ত বয়স্কদের কঠিন বাস্তবতার দিকে যাওয়ার একটা প্রতিফলন ছিল। আশা করছি এখানে রাইটার কি বোঝাতে চেয়েছেন আমি সেটা খুব ভালো মতোই তোমাদেরকে বোঝাতে পেরেছি। Tuning in today, remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.